সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ২১-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান ঐক্যবদ্ধ করেছে জাতিকে। ২১শে বইমেলার উদ্বোধনীতে ডক্টর ইউনূস। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। দ্রুত বিচার দাবি মির্জা ফখরুলের। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দাবি আদায়ে সড়ক অবরোধ তিতুমির শিক্ষার্থীদের। তারিখ দিয়েও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সংশয়। এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলেছে ৭২-এর সংবিধান। মন্তব্য কমিশন প্রধানের। পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধের আহ্বান। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি শম্পা বিশ্বাস। ২১-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বলেও জানান তিনি। বিকেলে মাসব্যাপী অমর ২১শে বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত দেশকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি হয়েছে। আরও জানাবেন হাসিবুল্লাহ। এক ফাল্গুনে পাকিস্তানি কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিলের সুর এক হয়ে উচ্চারিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ৭৩ বছর পর সেই শহীদ মিনারে স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবিতে এক হয় লাখো কণ্ঠ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ৬ মাসের মাথায় দুয়ার খুলল অমর ২১শে বইমেলার, যেখানে ধারণ করা হয় ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পাশাপাশি ২৪শে জুলাই আন্দোলনের স্মৃতি। শ্রদ্ধা জানাই। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকাল ৩টার দিকে বাংলা একাডেমিতে আসেন প্রধান উপদেষ্টা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশন করা হয় অমর ২১-এর গান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রফিক সালাম বরকতের আত্মত্যাগ বিস্ফোরণ হয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। ২১-এর মতোই জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। ২১-এর ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসেবে উল্লেখ করে সময় প্রধান উপদেষ্টা বলেন, এ মাসে দেশব্যাপী সৃজনশীল কাজের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিতে হবে। পরে বইমেলা উদ্বোধন করে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। বাংলা একাডেমি চত্বর ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় মেলা প্রাঙ্গণ। হাসিবুল্লাহ, এখন, ঢাকা।
দর্শক, আগেই জানিয়েছি মাসব্যাপী অমর ২১শে বইমেলার শুরুর খবর। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মেলার আজ প্রথম দিন, দর্শনার্থীরা কম আসলেও নিশ্চয়ই লেখক প্রকাশকরা এসেছেন। মেলার সার্বিক আয়োজন নিয়ে তারা কি বলছেন? শম্পা, চিরাচরিত নিয়মে আমরা আসলে যেমনটা দেখি যে প্রথম দিন দর্শনার্থী কিংবা পাঠকের সংখ্যা কম, প্রকাশক লেখকদের সংখ্যাটাই বেশি থাকে, কিন্তু এবার একদমই উল্টো চিত্র মনে হচ্ছে। শনিবার আজ ছুটির দিন হওয়ায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছিলেন একটু সময় কাটাতে, তারাও এসে সোহরাওয়ার্দী উদ্যানে, যেহেতু বইমেলা শুরু হয়ে গেছে, বইমেলাটা ঘুরে যাচ্ছেন। লেখক বা প্রকাশকদের তেমন একটা দেখিনি, যেহেতু আজ বাংলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, অনেকে সেখানেই ব্যস্ত ছিলেন। এখনো পর্যন্ত মেলায় তাদেরকে তেমন দেখা যায়নি, তবে পাঠক বা দর্শনার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। ছুটির দিন হওয়ায় সকলে যেমন আসছেন, তেমনি তারা বলছেন যে এই যে 11 মাসের অপেক্ষা ছিল তাদের, সেই অপেক্ষারও অবসান হয়েছে এই আজ বইমেলা 2025 শুরু হওয়ার পর। এবং সেই সঙ্গে এবছর বইমেলাতেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে। বাংলা একাডেমির ভাষ্যমতে এবার বিগত বছরগুলোর তুলনায় অনেক বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করা হয়েছে। 37টি প্যাভিলিয়ন রয়েছে এবং 700টির মতো প্রতিষ্ঠান এবছরের বইমেলায় অংশগ্রহণ করেছে, যাদের 1072টির মতো স্টল রয়েছে। তার পাশাপাশি এই স্টলগুলো বা যে প্যাভিলিয়ন গুলো রয়েছে, সেগুলো বেশ নান্দনিকতার মধ্য দিয়ে সাজানো হয়েছে। আমরা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমরা দেখেছিলাম, সেই গণ অভ্যুত্থানও কিন্তু এবারের যেই প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে, সেই প্যাভিলিয়নগুলোতে নান্দনিকতায় ফুটে উঠেছে এবং সেই যে স্মৃতি, দুঃসহ স্মৃতিগুলো, সেগুলো রাখা হয়েছে। প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসবে পুরো মাস জুড়ে, এবং এই যে পুরো মাসের যে মেলা, সেই মেলায় পাঠকের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকবে, সেই সঙ্গে বইয়ের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে। এবং পাঠক যারা আসবেন, তারা আসলে যে বইগুলো প্রতি বছর তারা চান বইমেলা থেকে, মানসম্মত বই, সেই বইগুলোর প্রত্যাশা কিন্তু তারা অনেকটাই বেশি করবেন। এবছরের বইমেলা অনেকটাই অন্যরকম আবহে হচ্ছে, কারণ যে বলছিলাম জুলাই স্মৃতি কর্নার রাখা হয়েছে, এবং এবছর যথাযথভাবে যতটুকু সম্ভব পলিথিন মুক্ত কিন্তু বইমেলা রাখার চেষ্টা করা হবে, এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু বইমেলাতে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। শম্পা, আজ প্রথম দিনে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নিন্দা জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা আসামিদের ক্ষেত্রে পুলিশ সংস্কার নির্দেশনা বাস্তবায়নে আইজিপিকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে অভিযানে আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর। সেই সঙ্গে গঠন করা হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি। বিস্তারিত প্রতিবেদনে। অভিযোগের ভিত্তিতে কুমিল্লার নিজ বাড়ি থেকে তৌহিদুর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। আহত অবস্থায় কুমিল্লার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। এ সময় অচেতন থাকা তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপরই ঘটনাটি আলোচনার তৈরি করে। পরে এ বিষয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে সঠিক তদন্তের নির্দেশ দেয় প্রধান উপদেষ্টা। বিবৃতিতে আরও জানানো হয়, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থবহ আলোচনারও আশ্বাস দেওয়া হয় বিবৃতিতে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি প্রধান লক্ষ্য, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকার কর্মী অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কুমিল্লার ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইএসপিআর। এছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় আইএসপিআর। আরিফ হোসেন, এখন, ঢাকা। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতীয় রাজনৈতিক নেতারা। ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। একই ইস্যুতে জামায়াতের আমিরও বিবৃতি দিয়েছেন। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে।
মাসুমের কান্নাটা পৌঁছানোর জন্য নিজেদের ভবিষ্যৎ নিরাপদ। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর খবর কুমিল্লার নাঙ্গলকোটের সীমানা পেরিয়ে জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদিও এরই মধ্যে অভিযুক্ত সেনা ক্যাম্প থেকে তাৎক্ষণিকভাবেই কমান্ডারকে প্রত্যাহার করে নিয়েছে সেনা সদর। সঠিক তদন্তের কড়া বার্তা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। কিন্তু স্বৈরাচার আমলের মতো বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ড নিয়ে এবার উত্তপ্ত রাজনীতির মাঠ। বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব। কুমিল্লায় হেফাজতে মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় তিনি জানান, এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভিও এই ঘটনার কঠোর সমালোচনা করেন। শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? আমরা অন্যায়ভাবে গ্রেপ্তার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেপ্তার করে অন্যভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। বিবৃতির মাধ্যমে এই ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। জামায়াত আমিরের ফেসবুকে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, পরিবর্তিত বাংলাদেশে এটা মোটেও কাম্য নয় এবং এরকম ঘটনা কেউ দেখতে চায় না। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে অবশ্যই জবাবদিহির মধ্যে আনতে হবে। আজহার লিমন, এখন, ঢাকা। রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু হবে, দেশ তত দ্রুত উন্নত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। সরকারের মেয়াদ কত হবে, সংসদের মেয়াদ কত হবে, কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্র অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার বিপ্লব ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, হাজার তরুণের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। পাশাপাশি এ সময় সবাই মিলে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 21টি দেশের অংশগ্রহণে সোশ্যাল বিজনেস সামিটে কথা বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারেও আগ্রহী হতে অনুপ্রেরণা দেন ডক্টর ইউনূস। With the sacrifices of thousands of young people who gave their life and got wounded, gave their limbs, gave their body to make sure the day comes. So this is a historical moment that we participate in, and thinking together to build that new Bangladesh. As their dream is new Bangladesh, for the whole world is creating a new world. And that's where it brings us to this summit, with the participation of 21 countries, and how to build that. তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করবার দাবিতে অনর কলেজটির শিক্ষার্থীরা দাবি আদায়ে গুলশান 1 নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, এই মুহূর্তে শিক্ষার্থীরা দাবি আদায়ে কি কর্মসূচি পালন করছে এবং তাদের বক্তব্য কি, তারা আসলে কি বলছে?
আবির, বিকেলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী গিয়েছিল মিছিলে, সেখানে কিছুক্ষণ অবস্থান করে এরপরে আবার তিতুমির কলেজের সামনে আসে, সেখানে একটি দল অবস্থান করছে এবং আরেকটি দল কিন্তু মিছিল নিয়ে গুলশান যে চত্বর একের যে চত্বর সেখানে কিন্তু তারা অবরোধ করেছে এবং অবরোধ নিয়ে তারা তাদের দাবি আদায়ের যে অটল রয়েছে সেটি কিন্তু বারবার জানাচ্ছে এবং তারা ইতিমধ্যে একটা সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন সংবাদ সম্মেলন করে, সেখানে তারা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুপুরে যেই বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে তিতুমির কলেজের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করবে বিশেষভাবে। তারা বলছে যে আসলে তাদের যেই দাবি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়া সেই দাবিতে তারা অনড় থাকবে এবং শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসে তাতেই তারা শুধুমাত্র আন্দোলন প্রত্যাহার করবে, তাছাড়া তারা আন্দোলনে অনড় থাকবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং আগামীকাল তারা একইভাবে অবরোধ কর্মসূচি এবং একই সঙ্গে তাদের যেই আমরণ অনশন কর্মসূচি সেটিও তারা পালন করবে এবং শুধুমাত্র ভোর 6টা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত তারা যেই অবরোধ কর্মসূচি থেকে বিরত থাকবে টঙ্গী ইজতিমার মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য। আর তাদের যেই দাবি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার যে দাবি সেই দাবিতে তারা তাদের অবরোধ কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে এমনটাই ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আবির, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করবার দাবিতে আন্দোলন চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহার মাহবুব। এদিকে রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণা করবার কথা, এ নিয়ে বৈঠক চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। সে খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য যে বৈঠক চলছে সেই বৈঠকে মূলত কারা উপস্থিত রয়েছেন এবং শেষ পর্যন্ত কি ঘোষণা আসতে পারে বিস্তারিত বলবেন। আবির, আপনি জানেন যে গত 30 ডিসেম্বর কিন্তু যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী কিন্তু 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে তারিখ ঘোষণা করা হয়েছিল যে আজকে তফসিল ঘোষণা করা হবে। আমরা আসলে সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়টিতে অবস্থান করছি এবং এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে তারা 3টার পরপরই কিন্তু একটি বৈঠকে বসেছেন, সেখানে উপাচার্যের নেতৃত্বে বৈঠকটি হচ্ছে এবং প্রক্টোরিয়াল অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি আছেন, নির্বাচন কমিশনের বেশ কয়েকজন সদস্য আছেন, তাদের মধ্যে আসলে আলোচনা হচ্ছে। যদিও একটু জানাতে চাই যে ছাত্রদলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা আসলে কিছু কিছু সংস্কার চান, সেই সংস্কারের পরপরই কিন্তু নির্বাচন চান। যদিও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী বা অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা কিন্তু একমত যে বিশ্ববিদ্যালয়ের যেহেতু অর্থাৎ এই জাকসু নির্বাচন গত 33 বছর ধরে যেহেতু নেয়, সেক্ষেত্রে এই নির্বাচনটা দ্রুত হওয়া উচিত, কারণ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের অধিকার সেটা বলার মতো আসলে কোনো জায়গা নেই। ফলে তারা চাচ্ছেন যে এই নতুন করে আসলে যে রোডম্যাপটা ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী জাকসুর হাত ধরেই যাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের যে সূতিকাগা সেটা যেতে হয়। এবং আজকে আমরা বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু একই কথাই বলছেন এবং আগামী দিনের অর্থাৎ আজকের সিদ্ধান্তের আলোকেই কিন্তু তারা নতুন কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। আবির, জাকসুর তফসিল ঘোষণার যে দাবি সেই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈঠক চলছে এবং শেষ পর্যন্ত খবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মী নাজমুস সাকিব জানাচ্ছিলেন। এদিকে জাকসুর তফসিল ঘোষণা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা, পরে মিছিল নিয়ে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন তারা। এই সময় জাকসুর তফসিল বন্ধ সহ নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবি প্রশাসনের সকল পদ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ করতে হবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় জড়িতদের দ্রুত বিচার এবং জাকসুর গঠনতন্ত্র সংস্কারের দাবিও জানান তারা। যে সমস্ত প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আওয়ামী লীগের দোসররা আছে তাদেরকে সংস্কার করতে হবে। তাদেরকে ওই একই জায়গায় রেখে যদি নির্বাচনের পথে বর্তমান প্রশাসন আগায়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নয়, শুধু এই ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীদের ধারণা এই ক্যাম্পাসে জাকসু নির্বাচনের লেভেলটা থাকবে না। জাকসু কলঙ্কিত নির্বাচন চাই না আমরা, জাকসুর গ্রহণযোগ্য এবং সর্বমহলে গ্রহণযোগ্য হয় সেরকম একটা নির্বাচন চাই।
গণহত্যা সহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবেলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিটার বিচার আস্তে আস্তে হয়তো আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে বিচার করা হবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম নিহত হয়েছেন। বিকেল ৩টার দিকে উপজেলার বাংগড্ডা বাজারে দুপক্ষের সংঘর্ষে তিনি মারা যান। স্থানীয়রা জানান, বাংগড্ডায় উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকদের একটি গাড়িবহর বাংগড্ডা বাজার অতিক্রম করার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সেলিম ভূঁইয়া নিহত হন। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন নিহতের খবর নিশ্চিত করে জানান, সেলিমের মরদেহ নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 1972 সালের সংবিধানের মাধ্যমে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, সংবিধান শুধু 17 বার সংশোধন নয়, এর মধ্যে 2 বার পুনর্লিখন করা হয়েছে। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন এবং গণতন্ত্র শীর্ষক সেমিনারে একথা বলেন ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত প্রতিবেদনে। গেল 5 আগস্ট স্বৈরাচার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে। যেখানে রাষ্ট্র মেরামতের মূল কাঠামো সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে মতানৈক্য। এর মধ্যে গেল 15 জানুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেয়। তবে 15 দিন পার হলেও তা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় প্রশ্ন দেখা দিয়েছে। শনিবার এক সেমিনারে বক্তারাও এই বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বৈরতন্ত্র ঠেকাতে রাষ্ট্র কাঠামো পরিবর্তন দরকার হলেও বিপ্লবের ঘোষণাপত্র না আসায় বর্তমান সরকার তা করতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা। বেশ কটি সংস্কার কমিটির প্রতিবেদন তাদের কাছে চলে এসছে, কিন্তু একটিও বাস্তবায়ন তারা করতে পারবে না। তারা কি করবে? এগুলো রেখে চলে যাবে এবং পরবর্তী সরকার সেগুলো বাস্তবায়ন করবে কি করবে না তার কোনো গ্যারান্টি থাকবে না। বিপ্লবের মাধ্যমে যেই ক্ষমতাসীন সরকার থাকে, যে লিগ্যাল অর্ডারটা থাকে, সেই লিগ্যাল অর্ডারটা পরিবর্তন হয়ে যায়। অনুষ্ঠানে কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। 1972 সালের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ মুজিবের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র ফিরিয়ে আনে তার মেয়ে শেখ হাসিনা। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। শুধু ব্যক্তির অবসান নয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। সংকট অনেক বড় এই কারণে যে এই কাঠামোগত পরিবর্তনগুলো অকস্মাৎ হবে না, সকলের অংশদারিত্বের মধ্য দিয়েই সেটা সম্ভব। সেটাই গণতন্ত্র। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটাই একমাত্র পথ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার সহ সংবিধানে গণভোট বহাল সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন করার বিষয়েও মত দেন ডক্টর রিয়াজ। ঐক্য বজায় রাখুন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শীর্ষ উলামাদের বয়ান এবং আমলের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আপনি তো দিনভর ইজতেমা ময়দানে আছেন, সারাদিনের খবরাখবর জানাবেন।
জি শম্পা, আজকে ইজতেমার যে দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকাল থেকে আহ্বায়নের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা এবং দিনভর আমরা দেখেছি যে ইজতেমা ময়দানের যে মূল সামিয়ানাটি রয়েছে সেই সামিয়ানার নিচে জিকির, আজগার এবং বয়ান, শীর্ষ ওলামাদের বয়ানের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত হয়েছে এবং বিকেলে একটি আনুষ্ঠানিকতা ছিল। ইজতেমার দ্বিতীয় দিনের এটি প্রথা অনুযায়ী একটি আনুষ্ঠানিকতা থাকে, যৌতুকবিহীন বিয়ে। এবছরও সেই যৌতুকবিহীন বিয়ে হয়েছে, অর্থাৎ বাদ আসর এখানে প্রায় 63টি বিয়ে সম্পন্ন হয়েছে, যৌতুকবিহীন বিয়ে। এবং এই বিয়েতে কনে পক্ষের একজন এবং বর পক্ষের লোকজন উপস্থিত ছিলেন এবং এই বিয়ে সম্পন্ন করেছেন ভারতের মাওলানা জোহাইরুল হাসান। এবং এরপরে কিন্তু মাগরিবের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর এখন বয়ান করছেন ইজতেমা ময়দানে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং তার বয়ানটি কিন্তু তাৎক্ষণিক বিভিন্ন ভাষাভাষীদের জন্য অনুবাদ করে দেওয়া হচ্ছে। এবং আজকে পুরোটা দিনই কিন্তু আমরা দেখেছি যে ইসলামের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, কালেমা, নামাজ, জাকাত, হজ, এই বিষয়গুলো এবং তাবলিগের যে দিনের দাওয়াতের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে শীর্ষ ওলামারা কিন্তু বক্তব্য দিচ্ছিলেন। এবং আপনি জানেন যে এই যেহেতু আগামীকাল রোববার সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ইজতেমার আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে প্রথম পর্বের, সে কারণে কিন্তু আমরা দেখেছি যে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা নির্দেশনা দেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজধানীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস এবং টঙ্গী কামারপাড়া সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বাইপাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে আখিরি মুনাজাতের আগ পর্যন্ত। এবং এই ইজতেমার আখিরি মুনাজাতকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সবশেষ। শম্পা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। দেশে প্রতি বছর মোট মৃত্যুর 12% ক্যান্সারের কারণে হয়, আর নতুন রোগী হয় প্রতি লাখে 53 জন। বিএসএমইউতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চলমান গবেষণা ফলাফলে এই তথ্য দেওয়া হয়। গবেষণায় আরও বলা হয়, নতুন যুক্ত হওয়া ক্যান্সার রোগীদের মধ্যে ফুসফুস, লিভার এবং স্বরযন্ত্রের ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। আরও জানাবেন ওমর ফারুক। দেশে ক্যান্সার রোগীর সংখ্যা এবং ধরন নির্ধারণে 2023 সালের জুলাই মাস থেকে এবছরের 14 জানুয়ারি পর্যন্ত 2 ধাপে চলে গবেষণা কার্যক্রম, যেখানে দেখা যায় দেশে বিভিন্ন রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। শনিবার বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরেছে পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগ। হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রি 2022-এ আমরা গবেষণায় 38টি ভিন্ন ধরনের ক্যান্সার শনাক্ত হয়। রোগীদের মধ্যে বেশিরভাগের বয়স 18 থেকে 75 বছরের মধ্যে। এর মধ্যে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে স্তন, ঠোঁট ও মুখ গহ্বর, পাকস্থলী, স্বরযন্ত্র এবং জরায়ু মুখের ক্যান্সারে। এই উপজেলাতে আনুমানিক 2.5 লক্ষ মানুষ আছে। আমরা প্রতিটি বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি। ব্রেস্ট ক্যান্সার 16.8%, এরপরে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি, তারপরে স্টমাক, ল্যারিংস, সার্ভিক্স, ইউটেরাই, ব্রঙ্কাস, ইসোফেগাস, কোলন, থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোডস, এগুলো হচ্ছে টপ 10টি। আমরা আসলে সব মিলিয়ে 38 ধরনের বিভিন্ন ক্যান্সার পেয়েছি ওই কমিউনিটিতে। গবেষণায় আরও জানানো হয়, পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, লিভার ও স্বরযন্ত্র এবং নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি। এগুলোর প্রতিকার নিয়ে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আমরা যদি কেন কজাল রিলেশনগুলো বের করতে পারি, দূর করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে যদি তাকে আমরা হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড কার্ডিয়াক ডিজিজের জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্লোবালি সারা বিশ্বে দেখা যাচ্ছে প্রায় আমাদের 2 কোটি লোক কিন্তু ক্যান্সার আক্রান্ত, এবং তার মধ্যে দেখেন নতুন করে আক্রান্ত হচ্ছে এবং তার মধ্যে কিন্তু 1 লাখ করে 1 কোটি করে প্রতি বছর মারা যাচ্ছে। আজকের পরিসংখ্যানে আমরা দেখলাম যে প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত, আর প্রতি বছর প্রায় 53 জন নতুন ক্যান্সার রোগী প্রতি লাখে তৈরি হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রতিরোধের একটা বিষয় আলোচনা হচ্ছে। এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে, আমরা দেখেছি যে তামাক আর হাইপারটেনশন, ডায়াবেটিস, এইগুলি এটার উপর ইফেক্ট করছে। গবেষণা কার্যক্রমটি এখনো সম্পূর্ণ হয়নি। আগামীতে এ ধরনের কার্যক্রম বিএসএমইউ ছাড়াও অন্যান্য হাসপাতালে করার জন্য সহযোগিতার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। গবেষণার ক্ষেত্রে অবশ্যই এটা একটা অগ্রাধিকার পাবে, এবং আমি নিশ্চিত করতে চাই যে আসলে কোনোভাবেই নিশ্চয়ই এখানে যেহেতু প্রফেসর জাকির হোসেন আছেন, আমরা নিশ্চিত করতে চাই যে অ্যাটলিস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি হবে না। কর প্রত্যাহার করা হয়েছে,
মানে ক্যান্সার এমনিতে ছিল না, সেটা প্রথমে নিশ্চিত হওয়া দরকার যে ভ্যাট এটা ছিল না ক্যান্সারের ড্রাগে। তারপরে এটা এআইটি এবং এটি এটা প্রত্যাহার করা হয়েছে, যার ফলে অ্যাটলিস্ট 10 ভাগ ওষুধের দাম কমবে বলে আমরা আশা করি। আগামী 1 মাসের মধ্যে ক্যান্সার হাসপাতালে 2টি রেডিওলজি মেশিন দেওয়া হবে, আর 1 সপ্তাহের মধ্যে দেশের 8 বিভাগে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে। ওমর ফারুক, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 3 ইসরায়েলিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে বন্দি দশা থেকে ছাড়া পেল 183 ফিলিস্তিনি। নিশ্চিত বিপদ থেকে বেঁচে ফেরা বন্দীদের বুকে পেয়ে আপ্লুত স্বজনরা। আর জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। দীর্ঘ প্রায় 15 মাস লড়াইয়ের পর এবার বন্দি বিনিময় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে চলছে বন্দীদের মুক্তির কার্যক্রম। এর আওতায় শনিবার 4র্থ দফায় 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার দুপুরের দিকে দক্ষিণ গাজার খান ইউনিসে শুরুতে 2 ইসরায়েলি বন্দীকে মঞ্চে তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি, যাদের মধ্যে একজন ফ্রান্স ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। তাদের তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। এর ঘণ্টাখানেক পর গাজা শহরের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কেইট সেইগেলকে মুক্তি দেয় তারা। পরে এক এক করে সবাইকে সামরিক হেলিকপ্টারে করে নেওয়া হয় ইসরায়েল ভূখণ্ডে। দীর্ঘদিন শ্বাসরুদ্ধ অপেক্ষার পর আপনজনদের বুকে পেয়ে আনন্দের বন্যায় ভাসে স্বজনরা। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আবেগ আপ্লুত ইহুদি বন্দীরা। তাদের মুক্তিতে তেল আবিব জুড়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশ। 3 ইসরায়েলি বন্দীদের বিনিময়ে কারাগার থেকে ছাড়া পান 183 ফিলিস্তিনি। বাসে করে পশ্চিম তীরে রামাল্লায় নিয়ে যাওয়া হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের ফিরে পেয়ে আনন্দে ভাসে পশ্চিম তীর। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 18 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস, যাদের মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে 583 ফিলিস্তিনি। জাহানারা ভূঁইয়া, এখন, বিশ্ব। শেষ করছি শান্তবাজার। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। একুশের মতোই জুলাই গণ অভ্যুত্থান ঐক্যবদ্ধ করেছে জাতিকে। 21শে বইমেলার উদ্বোধনীতে ডক্টর ইউনূস। 21 আমাদের পথ দেখায়। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। দ্রুত বিচার দাবি মির্জা ফখরুলের। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দাবি আদায়ে সড়ক অবরোধ তিতুমির শিক্ষার্থীদের। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সংশয়। এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলেছে 72-এর সংবিধান। মন্তব্য কমিশন প্রধানের। পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধের আহ্বান। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।